আচ্ছা, সার্কুলার মোশনের নেক্সট যে পার্টটা আমরা আজকে পড়ব সেটাতে মেনলি দুটো জিনিস পড়ব। একটা হচ্ছে স্কিডিং আর একটা হচ্ছে ওভারটার্নিং। স্কিডিং মানে কি, যে আমরা দেখি যে অনেক সময় সার্কুলার পাথে মুভ করতে গিয়ে বা টার্ন করতে গিয়ে একটা গাড়ি স্কিড করে যায়। কেন করে যায়, তার পিছনে কি ফিজিক্স আছে, কখন স্কিড করে, কি হলে স্কিড করবে না। আবার অনেক সময় দেখি গাড়ি উল্টে যায়, ওভারটার্ন করে যায়। কেন করে যায়, কি হলে ওভারটার্ন করবে না, কিভাবে আমরা সেফ টার্ন করতে পারবো, এইগুলো হচ্ছে আজকে পড়ার বিষয়। তো এটা পড়ার আগে, স্কিডিং অ্যান্ড ওভারটার্নিং শুরু করার আগে আমি একটা পার্ট বলি যে এই ধরনের নিউমেরিক্যাল আসে, একটা পার্টিকুলার স্পেসিফিক নিউমেরিক্যাল টেকনিক দেখায়। যে ধরো এইরকম একটা হেমিস্ফেরিক্যাল কন্টেনার আছে, তো হেমিস্ফেরিক্যাল কন্টেনার এরকম, তার ওপরে একটা অবজেক্ট রাখা আছে এম, হেমিস্ফিয়ারটার রেডিয়াস সাপোজ দেওয়া আছে আর। এবার বলল এটাকে স্লাইড করতে শুরু করলো, সাপোজ ফ্রিকশনলেস, এটা স্লাইড করতে শুরু করলো। তাহলে ওপর থেকে এটা নিচের দিকে নামছে, যত নিচের দিকে নামছে স্পিড তত বাড়বে, তার কারণ নিচের দিকে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, ওটা অ্যাক্সিলারেট করছে। পার্টিকুলার কোনো একটা পয়েন্টে ওটা ডিটাচ করে যাবে, এর সারফেস থেকে ডিটাচ হয়ে যাবে। তাহলে কোশ্চেনটা তোমাকে এই ধরনের দেয়, জেনারেলি কম্পিটিটিভ এক্সামগুলোকে দেয় যে কোন পয়েন্টে ওটা ডিটাচ করবে, ওটা কখন সেপারেট করে যাবে এখান থেকে। তো সেটা করার জন্য দেখো, ধরে নিচ্ছি যে আমি এ পয়েন্ট থেকে মুভ করতে শুরু করলো, তাহলে এই পয়েন্টে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, আর এটা এই পয়েন্টে এসে সাপোজ ডিটাচ করে যাবে। এই অ্যাঙ্গেলটা ধরো থিটা, থিটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হওয়ার পর ওটা ডিটাচ করে যাবে, এবং এই পয়েন্টে ওর ভেলোসিটি হচ্ছে ভি, মানে ফাইনাল ভেলোসিটি যখন ডিটাচ হচ্ছে তখন ভি। এখন একটা জিনিস মনে রাখো, যে প্রথমে আমি কি করব, যে কি কি ফোর্স আছে এখানে আমি আঁকি, এই অবজেক্টটার ওপর কি কি ফোর্স অ্যাক্ট করছে। দেখো, এই অবজেক্টটার ওপর এর ওয়েট এমজি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে। এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এই দিকে অ্যাক্ট করছে থিটা অ্যাঙ্গেলে ওয়েটের কম্পোনেন্ট এমজি কস থিটা। তার সঙ্গে পারপেন্ডিকুলার ডিরেকশানে ভেলোসিটি ভি আমি করেছিলাম এমজি সাইন থিটা। ভেক্টরটা খুব ইম্পর্টেন্ট, ভেক্টর কম্পোনেন্ট, ভেক্টর ক্রস প্রোডাক্ট, ভেক্টর ডট প্রোডাক্ট প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারে লাগে, তার সঙ্গে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন। আর কি কি ফোর্স আছে, এই হেমিস্ফেরিক্যাল কন্টেনারটা এখানে একটা নর্মাল রিয়াকশান দিচ্ছে এন, আর এটা তো একটা সার্কুলার পাথে মুভ করছে। তাহলে এই পয়েন্টে এর স্পিড যদি ভি হয়, এটা তো আর রেডিয়াসের সার্কেলে মুভ করছে, তাহলে এর ওপর একটা সেন্ট্রিফিউগাল ফোর্স থাকবে এম ভি স্কোয়ার বাই আর। তুমি বলবে ঘোরার জন্য সেন্ট্রিফিউগাল ফোর্স তো এ ফিল করছে, যেটা সিউডো ফোর্স, আমরা ফার্স্ট ভিডিওতে যেটা পড়েছি। সেন্ট্রিপিটাল ফোর্সটা কে প্রোভাইড করছে, সেন্ট্রিপিটাল ফোর্স যেটা আসছে সেটা প্রোভাইড করছে এমজি কস থিটা। এমজি কস থিটা তৈরি করছে নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স, এমজি সাইন থিটা ওকে নিচের দিকে টেনে নামাচ্ছে, নর্মাল রিয়াকশান আর সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে এই ফোর্স ডায়াগ্রামটা তুমি ডিটেলসে আঁকো, ছবিটা এঁকে এই ফোর্স ডায়াগ্রামটা আঁকতে হবে। আচ্ছা, এবার একটা জিনিস বলি, তোমাকে বলেছে কখন এটা ডিটাচ করে যাবে। তুমি যখনই এই ধরনের নিউমেরিক্যাল পাবে যে ডিটাচ করে গেল, এই হলো ওই হলো, তখন ডিটাচ করে যাওয়া মানেই এন ইজ ইকাল টু 0, মানে যখন নর্মাল রিয়াকশানটা 0 হবে তখনই দ্য মাস উইল সেপারেট ফ্রম, অর ডিটাচ লিখতে পারি, দি সারফেস। তাহলে সারফেস থেকে মাসটা ডিটাচ হলো বা সেপারেট হয়ে গেল, তার মানে নর্মাল রিয়াকশান 0 হলো। খুব সিম্পল ফিজিক্স, আমি মাটির ওপর দাঁড়িয়ে আছি, তাহলে গ্রাউন্ড আমার ওপর নর্মাল রিয়াকশান দিচ্ছে। আমি যদি মাটি থেকে একটু ওপরে উঠে যাই, তাহলে নর্মাল রিয়াকশান দিতে পারবে, কি করে দেবে, টাচে নেই, তার মানে নর্মাল রিয়াকশানটা 0 করতে হবে। তাহলে এই ধরনের অঙ্কের কি পয়েন্টটাই হচ্ছে যে এমজি কস থিটা
ইজ ইকাল টু এন প্লাস এম ভি স্কোয়ার বাই আর। কখন? জেনারেল কেসে সবসময়, কিন্তু যখন ডিটাচ হচ্ছে তখন এন ইজ ইকাল টু 0, দেয়ারফোর উই ক্যান রাইট এম জি কস থিটা ইজ ইকাল টু এম ভি স্কোয়ার বাই আর। তাহলে এই পয়েন্টে ওটা ডিটাচ হয়ে যাবে। এবার ভিটা তুমি কি করে বার করবে? আমি বলেছি এখানে কোনো ফ্রিকশন নেই, তাহলে যদি ফ্রিকশনাল ফোর্স না থাকে তাহলে এই পয়েন্টে আর এই পয়েন্টে, এই দুটো পয়েন্টের মধ্যে এনার্জি কনজার্ভ করে আমরা ভেলোসিটির ভ্যালুটা খুব ইজিলি বার করতে পারি। এনার্জি কনজারভেশন ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট টুল টু সলভ নিউমেরিক্যাল প্রবলেমস ইন ফিজিক্স। তুমি ধরো আমি লিখব যে এ পয়েন্টে টোটাল এনার্জি ইজ ইকাল টু বি পয়েন্টে টোটাল এনার্জি। তাহলে এ পয়েন্টে ওটার ভেলোসিটি কত ছিল? 0, মানে কাইনেটিক এনার্জি কত? 0। আর গ্রাউন্ড থেকে আর হাইট ওপরে ছিল, তাহলে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি দিস, এইটা। বি পয়েন্টে ওর কাইনেটিক এনার্জি কত? হাফ এম ভি স্কোয়ার। পোটেনশিয়াল এনার্জি কত? দেখো ওটা গ্রাউন্ড থেকে এখন এইচ হাইট ওপরে রয়েছে। এইচ সমান আমি কি লিখতে পারি? এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আর, তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে আমি লিখতে পারি এইচ বাই আর ইজ ইকাল টু কস থিটা। ভালো করে দেখো যে এটা সি নাম দিলাম, ট্রায়াঙ্গেল ও সি বি, এইচ হচ্ছে বেস, আর হচ্ছে রেডিয়াস, তাহলে এইচ বাই আর ইজ ইকাল টু কস থিটা। তাহলে উই ক্যান রাইট এইচ ইজ ইকাল টু আর কস থিটা। এইচ বাই আর ইজ ইকাল টু কস থিটা, তাহলে এইচ ইজ ইকাল টু আর কস থিটা, তাহলে হাফ এম ভি স্কোয়ার, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এম জি এইচ, মানে এম জি আর কস থিটা। তাহলে এনার্জি কনজারভেশন আমাকে দিচ্ছে এ পয়েন্টের টোটাল এনার্জি ইজ ইকাল টু বি পয়েন্টের টোটাল এনার্জি। তাহলে এমগুলো ক্যান্সেল করে দিলাম, তাহলে পাচ্ছি ভি স্কোয়ার ইজ ইকাল টু 2GR, কমন নিয়ে নিলাম 1 মাইনাস কস থিটা দিস। তাহলে এখান থেকে তুমি ভি স্কোয়ারের ভ্যালুটা পুট করে দিতে পারো। তাহলে এইখানে ফিরে আসি, এম এম ক্যান্সেল হয়ে গেছে, তাহলে জি কস থিটা ইজ ইকাল টু ভি স্কোয়ার মিনস 2GR কস থিটা বাই আর, তাহলে আরটা ক্যান্সেল হয়ে যাবে, 2G 1 মাইনাস কস থিটা। জি ক্যান্সেল হয়ে গেল, দেখে নাও ঠিক আছে কিনা। 2GR 1 মাইনাস কস থিটা এখানে যদি বসিয়ে দিই, 2GR 1 মাইনাস কস থিটা, আর আর ক্যান্সেল হয়ে যাবে, 2G 1 মাইনাস কস থিটা। দেয়ারফোর এখান থেকে পাচ্ছি কস থিটা ইজ ইকাল টু 2 মাইনাস 2 কস থিটা, অর কস থিটা ইজ ইকাল টু 2/3। তাহলে থিটা ইজ ইকাল টু কস ইনভার্স 2/3। ক্যালকুলেশন একবার চেক করে নেবে, এই পয়েন্টে ওটা ডিটাচ হয়ে যাবে। আচ্ছা, এবার এখান থেকে যদি আমাকে হাইটটা বার করতে বলে, কস থিটা ইজ ইকাল টু 2/3 আমি বার করে ফেলেছি, তাহলে এইচ ইজ ইকাল টু আর কস থিটা, তাহলে কস থিটার জায়গায় 2/3 বসিয়ে দাও, তাহলে এইচ ইজ ইকাল টু 2R/3, মানে 2R/3 হাইটে ওটা ডিটাচ হয়ে যাবে যদি ফ্রিকশন না থাকে। তবে জেনারেলি তো ফ্রিকশন থাকবেই, এবং ফ্রিকশন থাকলে এই পয়েন্টটা একটু এদিক ওদিক হবে। ফ্রিকশন যখন আসবে তখন সলভ করার জন্য আমাকে এনার্জি কনজারভেশন যখন করব, ফ্রিকশনের এগেনস্টে এনার্জি লসটা যা সেখানে ধরে নিতে হবে। তাহলে দেখো ক্যালকুলেশনটা বুঝলে কি না, কস থিটা সমান 2 মাইনাস 2 কস থিটা, তাহলে 3 কস থিটা ইজ ইকাল টু 2, কস থিটা ইজ ইকাল টু 2/3, তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে এই টাইপের নিউমেরিক্যালগুলো তোমরা পাবে, যখনই পাবে যেটা আমি বললাম যে ডিটাচ হয়ে গেল, তখন ডিটাচ হয়ে যাওয়া মানেই তুমি নর্মাল রিয়াকশান 0 করবে। যেমন আরেক ধরনের নিউমেরিক্যাল এখানে আসে, যে বলে যে একটা কনভেক্স ব্রিজ রয়েছে, দেখবে অনেক জায়গায় অঙ্কটা পাবে, একটা কনভেক্স ব্রিজ রয়েছে, সেই ব্রিজের ওপর দিয়ে একটা গাড়ি মুভ করছে। কনভেক্স ব্রিজ মানে লাইক দিস। তো গাড়িটা ম্যাক্সিমাম কি স্পিডে মুভ করতে পারে যাতে গাড়িটা সেফলি ব্রিজের ওপর দিয়ে ক্রস করে যাবে। তো সেফলি ক্রস করে যাবে মানে কি, মানে বলছে গাড়িটা হয়তো এমন স্পিডে মুভ করছে যে যখন টপ পয়েন্টে এলো ছিটকে বেরিয়ে গেল, ব্রিজ থেকে ওপরে উঠে গেল, সেটা হবে না। সেফলি মুভ করার কন্ডিশন হচ্ছে যে গাড়িটা সবসময় ব্রিজের সঙ্গে কন্ট্যাক্টে থাকবে।
তাহলে ধরো এখানে কার রয়েছে টপ পয়েন্টে, তাহলে টপ পয়েন্টে কী ফোর্স রয়েছে, mg। গাড়িটা যদি ভি স্পিডে সামনের দিকে মুভ করে, এটা একটা সার্কুলার পাথ যার রেডিয়াস হচ্ছে r, তাহলে এখানে রয়েছে নর্মাল রিয়াকশান n, আর ভি স্পিডে মুভ করার জন্য ওর ওপর সেন্ট্রিফিউগাল ফোর্স mv²/r। দেখো এখানে সেন্ট্রিপিটাল ফোর্সকে সাপ্লাই করছে mg, তাহলে নর্মালি গাড়িটা সেফলি টার্ন করবে n প্লাস mv²/r = mg, এইটা হলে। কিন্তু এখন কখন গাড়িটা ডিটাচ হবে, গাড়িটা জাস্ট ডিটাচ হবে যখন নর্মাল রিয়াকশান 0, তাহলে mv²/r = mg, মানে v √gr। তাহলে এই ভেলোসিটি গেন করলেই গাড়িটা ডিটাচ হয়ে যাবে। তাহলে সেফলি টার্ন করার জন্য বা সেফলি মুভ করার জন্য ব্রিজের ওপর দিয়ে আমার ম্যাক্সিমাম ভেলোসিটি শুড বি দিস, or it will be preferable to keep the velocity lower than √gr। ভেলোসিটি √gr এর থেকে কম হলেই গাড়ি সেফলি টার্ন করে যাবে। জেনারেলি এইভাবে লেখা হয় যে দিস শুড বি দ্য লিমিট অফ দ্য ভেলোসিটি, ঠিক আছে? তো এইভাবেই অঙ্কগুলো করব। আচ্ছা, নেক্সট আমি যেটা বলছিলাম যে আজকের মেন পড়া আমাদের হচ্ছে স্কিডিং অ্যান্ড ওভারটার্নিং। তো স্কিড, ওভারটার্ন এগুলোই যখন আমরা পড়ব তখন টর্ক বা মোমেন্ট অফ ফোর্স এই ব্যাপারটা চলে আসবে। টর্ক বা মোমেন্ট অফ ফোর্স এই ব্যাপারটা যখন চলে আসবে, তাহলে একবার শুরুতে আমি টর্ক বা মোমেন্ট অফ ফোর্সটা রিভিশন করব। টর্ক কি, আইসিএসসি বোর্ডে ক্লাস 10-এ ছিল, সিবিএসসি বোর্ডে ছিল না সেইভাবে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও ছিল না। আগে টর্কের ব্যাপারটা রিভিশন করো। দেখো টর্ক আমরা পড়ে এসেছি যেভাবে, এখন একটু অন্যভাবে এক্সপ্লেন করব, এখন ভেক্টরিয়াল ফরম্যাটে রিপ্রেজেন্ট করব। টর্ক তাও দিস উইল বি রিটেন অ্যাজ আর ক্রস এফ। আমি একটু শুরু থেকে বলি। আমরা জানি কি যে যখন কোনো অবজেক্টকে আমরা ট্রান্সলেট করাতে চাই, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করাতে চাই, তখন আমরা ফোর্স দিই। তো এই যে মুভমেন্টটাকে জেনারেলি আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করি, ট্রান্সলেশন আর রোটেশন। খুব স্পেসিফিক্যালি বলতে গেলে 3টে ক্যাটাগরি হতে পারে। একটা হচ্ছে ট্রান্সলেশন, এই যে চকটা এখান থেকে এখানে চলে গেল, দিস ইজ ট্রান্সলেশন। একটা হচ্ছে রোটেশন, চকটাকে এক জায়গায় ঘুরতে ঘুরতে আমি এক জায়গায় রেখে আমি ঘোরাচ্ছি, রোটেশন, ট্রান্সলেট করছে না। আর একটা হচ্ছে মিক্সড মোশন বা কমপ্লেক্স মোশন, যেটাকে আমি বলতে পারি যে ট্রান্সলেট করতে করতে ওটা রোটেশনও করছে, মানে আমাদের আর্থ যেরকম রোটেশন করছে ট্রান্সলেশনও করছে। একটা বাস যখন সোজা রাস্তায় যায় তখন সে শুধু ট্রান্সলেট করে, আমার ফ্যানটা কী হচ্ছে, শুধু রোটেশন করছে। তো আমরা এটা জানি যে ট্রান্সলেশনের জন্য রেসপন্সিবল হচ্ছে ফোর্স। আমি একটা অবজেক্টের ওপর ফোর্স দিলাম, অবজেক্টটা ট্রান্সলেট করে গেল, এই পয়েন্টটা স্ট্রেট লাইনে মুভ করে এই পয়েন্টে চলে গেল, এটা এখানে চলে গেল, এটা এখানে চলে গেল, এই পয়েন্টটা এখানে চলে গেল, লাইক দিস। তাহলে প্রত্যেকটা পয়েন্ট স্ট্রেট লাইনে মুভ করছে, অ্যান্ড দিস ইজ কল্ড ট্রান্সলেশন, বাংলায় যাকে বলে রৈখিক গতি। এবং এর জন্য রেসপন্সিবল কে, এর জন্য রেসপন্সিবল হচ্ছে ফোর্স। বেশ, দেখো আমি যদি ট্রান্সলেশন না ভেবে এখন রোটেশন ভাবি, ধরো এরকম একটা রড রয়েছে, সেই রডটার ও পয়েন্টটা হিঞ্জ করা আছে, মানে এই পয়েন্টটা আটকানো আছে, এবার রডটা এরকম রোটেট করতে পারে। তাহলে যখন রডটা রোটেট করছে, রোটেশনের জন্য রেসপন্সিবল কে, তুমি বলবে ফোর্স। অবভিয়াসলি আমাকে রোটেশন করতে গেলেও ফোর্সই দিতে হবে। আমি এই পয়েন্টে ফোর্স দিলাম, বা এই পয়েন্টে ফোর্স দিলাম, বা এই পয়েন্টে ফোর্স দিলাম, যে কোনো পয়েন্টে ফোর্স দিলাম তবেই না রডটা রোটেট করবে। তার মানে রোটেশনের জন্য বা কোনো জিনিসকে ঘোরানোর জন্যও দরকার ফোর্স। কিন্তু যদি একটু ডিটেলসে ভাবি, তাহলে ফোর্সের সঙ্গে সঙ্গে আর একটা কোয়ান্টিটি এখানে ইনভলভ রয়েছে। নট অনলি ফোর্স বাট অলসো দি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স, মানে কোন পয়েন্টে আমি ফোর্স দিচ্ছি সেটাও খুব ইম্পর্টেন্ট। খুব সিম্পল, তুমি ভাবো যে তোমার ডোর রয়েছে, একটা দরজা, দিস। এবার এই দরজাটা আমি খুলতে বা বন্ধ করতে চাই, তাহলে দরজাটা যখন আমি খুলবো বা বন্ধ করব, জেনারেলি দেখো দরজাটা রোটেট করবে। এবার রোটেশনের মেন এসেন্স কি,
রোটেশনের মেন এসেন্স হচ্ছে যে যখন একটা রড বা দরজা বা যে কোনো জিনিস রোটেট করছে তখন সমস্ত পয়েন্টগুলোর কীরকম মোশন হচ্ছে। আমরা এখানে কি দেখলাম যে প্রত্যেকটা পয়েন্ট স্ট্রেট পাথে মুভ করে, স্ট্রেট লাইনে মুভ করে। কোথায়? ট্রান্সলেশনে। রোটেশনে কি হবে যে যখন একটা রডকে আমি রোটেট করাচ্ছি তখন এই যে পয়েন্টটা হিঞ্জ করে আছে সেটাকে সেন্টারে রেখে এই বাকি পয়েন্টগুলো কি করবে? সার্কুলার পাথে ঘুরবে। মানে প্রত্যেকটা পয়েন্টের কি হবে? সার্কুলার মোশন হবে। আলাদা আলাদা পয়েন্ট আলাদা আলাদা রেডিয়াসের সার্কেলে ঘুরবে। যেমন এই পয়েন্টটা একদম এজ পয়েন্টটা ম্যাক্সিমাম রেডিয়াসে সার্কুলার পাথ কভার করবে, কিন্তু এই পয়েন্টটা সার্কুলার পাথ কী হবে? আলাদা হবে। তো এইখানটার ডিটেলসে আমরা যাব, এইখানটা আমাদের একটু বুঝতে হবে। তো তার আগে আমি টর্কের ব্যাপারটা ক্লিয়ার করে নিই। এই ক্লাসটা অনেকটাই তোমাদের বুঝে করতে হবে। তো সিম্পল, তুমি সব ভুলে গিয়ে দরজা খোলা বা বন্ধ করাতে এসো। তাহলে এই দরজাটা খুলবো বা বন্ধ করবো কী দিয়ে? তুমি আমাকে উত্তর দেবে, আপনি ফোর্স দেবেন। দরজা খুলবে বা বন্ধ করবে, বললাম বেশ ফোর্স দেবো। কিন্তু আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে আমি যদি এই পয়েন্টে ফোর্স দিই তাহলে যে অ্যামাউন্ট অফ ফোর্স লাগবে, আমি যদি এই পয়েন্টে ফোর্স দিই তাহলে তার থেকে বেশি অ্যামাউন্ট অফ ফোর্স লাগছে আমার। কি? যে আমি দরজাটা খুলবো বা বন্ধ করব, আমার একদম এজে ফোর্স দিয়ে খুব ইজিলি আমি খুলতে বা বন্ধ করতে পারি। কিন্তু আমি যখনই এই অ্যাক্সিসের কাছাকাছি আসবো, দরজাটা খুলছে বা বন্ধ হচ্ছে, তাহলে দিস ইজ দ্য অ্যাক্সিস। যখনই আমি অ্যাক্সিসের কাছাকাছি আসবো তখন আমাকে ফোর্সটা বেশি অ্যাপ্লাই করতে হবে। তুমি বাড়িতে করে দেখবে, জেনারেলি আমরা সবাই এটা জানি, কমন এক্সপিরিয়েন্স, যে আমি যদি এখানে ফোর্স দিয়ে দরজা খুলি বা বন্ধ করি যা ফোর্স লাগবে, একদম এই অ্যাক্সিসের কাছে ফোর্স দিলে অনেক বেশি ফোর্স লাগছে। তাহলে এই পয়েন্টে আর এই পয়েন্টে চেঞ্জ কি হলো? এই দুটো পয়েন্টের ডিফারেন্স হচ্ছে যে এই পয়েন্টটা অ্যাক্সিস থেকে ডিস্টেন্সটা বেশি R1, আর এই পয়েন্টটা অ্যাক্সিস থেকে ছোট ডিস্টেন্সে বা স্মল ডিস্টেন্সে আছে R2। R1 গ্রেটার দেন R2, দিস R1 গ্রেটার দেন R2, দিস। ঠিক আছে? তাহলে এবার একটা জিনিস ভাবো, যে যদি এই ডিস্টেন্সটা বেশি হয় তাহলে ফোর্স আমাকে কম দিতে হচ্ছে, কারণ এইখানে ধরো আমাকে F1 ফোর্স দিতে হবে আর এইখানে আমাকে F2 ফোর্স দিতে হবে। এবং অবভিয়াসলি কমন এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি যে F2 ইজ গ্রেটার দ্যান F1। তাহলে আমি যত দূরে ফোর্স দেবো তত কম ফোর্স দিতে হবে। তার মানে নট অনলি দ্য ফোর্স বাট অলসো দি পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স, যে আমি কোন পয়েন্টে ফোর্স দিচ্ছি সেটাও ইম্পর্টেন্ট। যদি আমি ডিস্টেন্সটা বাড়িয়ে দিই ফোর্সটা কম লাগছে, আর যদি ডিস্টেন্স কমিয়ে দিই ফোর্সটা বেশি লাগছে। তাহলে এই দুটো কম্বাইন করে, এই দুটো প্রোডাক্ট করে যে জিনিসটা আসছে, দ্যাট ইজ কল্ড টর্ক। টাউ ইজ ইকুয়াল টু, এই কেসে R ইন্টু এফ। ক্রস কেন লিখলাম আমি ডিটেলসে আসছি পরে। তাহলে দিস ইজ টর্ক। টর্ককে বাংলাতে তুমি টর্কও বলতে পারো, আর একটা ভালো ভাষা আছে যেটাকে বলে বলের ভ্রামক, বা বাংলাতেও টর্ক লেখা হয়। তাহলে টর্ক কি? টর্ক হচ্ছে অ্যাকচুয়ালি সোজা কথায় R ইন্টু এফ। এইখানে এফটা কি? ফোর্স অ্যাপ্লাইড। আর আরটা কি? আর হচ্ছে, লিখি আমি, দিস ইজ ফোর্স F ইন্টু R পারপেন্ডিকুলার distance from the line of action of force, perpendicular distance from the line of action of force to the, বা perpendicular distance from the, এখান থেকে লিখি, from the point of rotation to the line of action of force. Perpendicular distance from the point of rotation to the line of action of force. আগে লেখো, আমি ডিটেলসে বোঝাচ্ছি। কি বললাম? যে ফোর্স আর আর হচ্ছে, আবার বলছি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দি পয়েন্ট অফ রোটেশন টু দি লাইন অফ অ্যাকশন অফ ফোর্স। পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দি
পয়েন্ট অফ রোটেশন টু দি লাইন অফ অ্যাকশন অফ ফোর্স লেখা হয়েছে। কোনটা কি আমি বোঝাই? দেখো দুটো কথা আমি পেয়েছি। লাইন অফ অ্যাকশন খুব সিম্পল ব্যাপার, যে আমি ধরো এই পয়েন্টে ফোর্স দিলাম, তাহলে যে পয়েন্টে ফোর্স দিচ্ছি সেটা হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশান, আর ফোর্সটা যে লাইন বরাবর কাজ করছে দ্যাট ইজ লাইন অফ অ্যাকশন। যে পয়েন্টে ফোর্স দিলাম সেটা হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশান, আর যে লাইন বরাবর কাজ করছে দ্যাট ইজ লাইন অফ অ্যাকশন। বেশ, তাহলে পয়েন্ট অফ রোটেশন আরেকটা কথা পেয়েছিলাম। ধরো এটা একটা রড, আমি এই পয়েন্টে এটাকে হিঞ্চ করে রেখেছি, তাহলে রডটা যখন ঘুরবে এই পয়েন্টটা সেন্টারে থাকবে, বাকি পয়েন্টগুলো এর চারধারে ডিফারেন্ট রেডিয়াসের সার্কুলার পাথে ঘুরবে। তাহলে এটাই হচ্ছে পয়েন্ট অফ রোটেশন। তাহলে পয়েন্ট অফ রোটেশন কি? যে পয়েন্টটা ফিক্স থাকে, যে পয়েন্টটা চারধারে বাকি পয়েন্টগুলো সার্কুলার মোশন করে, তাকে আমি বলবো পয়েন্ট অফ রোটেশন। মানে ধরো আমি যে এইখানে চকটা ধরে রেখেছি দিয়ে এইভাবে ঘোরাচ্ছি, তাহলে দিস ইজ পয়েন্ট অফ রোটেশন। আমি এইখানে চকটা ধরে রেখেছি এইভাবে ঘোরাচ্ছি, তাহলে দিস ইজ পয়েন্ট অফ রোটেশন। তাহলে পয়েন্ট অফ রোটেশন হচ্ছে এই ব্যাপারটা। এবার তাহলে আমি কি লিখেছিলাম সেটা মাথায় রেখে ছবি আঁকি একটা। ধরো এটা হচ্ছে একটা রড ও, এর লেংথ হচ্ছে এল, আমি এই পয়েন্টে ফোর্স দিলাম এফ, তাহলে টর্ক টাও কী হবে? ফোর্স দ্যাট ইজ এফ ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দি পয়েন্ট অফ রোটেশন টু দি লাইন অফ অ্যাকশান। তাহলে এই ফোর্সের লাইন অফ অ্যাকশানটা ভেবে নাও। লাইন অফ অ্যাকশান মানে যে লাইন বরাবর ফোর্স অ্যাক্ট করছে, তাহলে এটাই হচ্ছে লাইন অফ অ্যাকশান। দিস বলের ক্রিয়ারেখা, খুব সিম্পল, যে লাইন বরাবর ফোর্সটা অ্যাক্ট করছে। তাহলে এই পয়েন্ট থেকে এই লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স দিস আর, এই পয়েন্ট থেকে এই লাইনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স দিস ইজ আর, তাহলে এটা হচ্ছে এফ ইন্টু আর। ইউনিট কি হবে? নিউটন মিটার। আচ্ছা, নেক্সট আমি আসি। দেখো দরজা খোলা বা বন্ধ করার ব্যাপারটা বলছিলাম আমি, খুব সিম্পল। আমি একটা এক্সাম্পল দিই। ধরো এই দরজাটা খুলতে আমার 100 নিউটন মিটার টর্ক দরকার হয়, তো এই লেংথটা হচ্ছে সাপোজ 4 মিটার। তাহলে আমি যদি একদম 4 মিটার দূরে এজে ফোর্স দিই, তাহলে কত ফোর্স লাগবে? 25 নিউটন। তার কারণ হচ্ছে যে 25 ইন্টু 4 কত? 100 নিউটন মিটার টর্ক আমি গেইন করে ফেলছি। কিন্তু আমি যদি ফোর্সটা দরজার মিড পয়েন্টে দিই, দিস ইজ 2 মিটার, তাহলে 100 নিউটন মিটার টর্ক জেনারেট করতে গেলে এই পয়েন্টে আমাকে কত ফোর্স দিতে হবে? 50 নিউটন, কারণ 50 ইন্টু 2 কত হয়? 100। তাহলে সিম্পল ভাবো যে যখনই আমি ডিস্টেন্সটা কমিয়ে দেবো তখন ফোর্সটা কী হবে? বেশি লাগবে। সেই জন্য যদি দরজার একদম অ্যাক্সিসের কাছে গিয়ে দরজা ঠেলি খোলার বা বন্ধ করার জন্য, তাহলে অনেক বেশি ফোর্স লাগবে, এজে দিলে অনেক কম ফোর্স লাগবে। তো যাই হোক, মোটামুটি আমরা বুঝলাম, কিন্তু এখনও একটা ব্যাপার ক্লিয়ার হয়নি, আর ক্রস এফ কোত্থেকে এলো। আর এফ তো বুঝলাম, কিন্তু আর ক্রস এফ মানে তো আর এফ সাইন থিটা। দেখো ক্রস এফ কেন লিখছি? ধরো এইখানে রডটা রয়েছে ও এ, এই রডটার লেংথ হচ্ছে আর, আমি এই রডটার এই এন্ডে ফোর্স দিলাম, কিন্তু আগের বারের মতো দিইনি, আমি থিটা অ্যাঙ্গেলে রডের সঙ্গে এই থিটা অ্যাঙ্গেলে একটা ফোর্স দিলাম এইভাবে। তাহলে টর্ক কত হবে? তুমি যে কোনো অ্যাঙ্গেল থিটা ধরতে পারো, আমি এটা ধরলাম, তোমার ইচ্ছা হলে অন্য অ্যাঙ্গেল ধরতে পারো। টর্ক হবে ফোর্স ইন্টু কার মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই পয়েন্ট অফ রোটেশন, এই পয়েন্টে রডটা হিঞ্চ করা আছে, তাহলে এই পয়েন্টের উপর বেস করে রডটা এইভাবে ঘুরতে পারে, তাহলে দিস ইজ পয়েন্ট অফ রোটেশন। তাহলে পয়েন্ট অফ রোটেশন, সেখান থেকে এই লাইন অফ অ্যাকশানটার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে এই লাইন অফ অ্যাকশানটাকে খুঁজে বার করো বা এঁকে নাও, তাহলে এইটা হচ্ছে ফোর্সের লাইন অফ অ্যাকশান। দিস ইজ দ্য লাইন অফ অ্যাকশান। তাহলে এইখানে কিন্তু এফ ইন্টু আর হবে না,
ফোর্সটা আমি এমনভাবে দিয়েছি যাতে এইটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা 90 ডিগ্রি পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে দিস ইজ পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে এফ ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা হচ্ছে এক্স, তাহলে এখানে আমার টর্ক হচ্ছে এফ ইন্টু এক্স। তাহলে এক্সটা কত, আমি এই ট্রায়াঙ্গেলটা থেকে লিখতে পারি, দেখো এক্স বাই এটা হচ্ছে আর, এক্স বাই আর ইজ ইকাল টু সাইন থিটা, তাহলে এফ আর সাইন থিটা। সো দিস ক্যান বি রিটেন অ্যাজ, ভেক্টরে আমরা জানি আর ক্রস এফ টাউ ইজ ইকাল টু, তাহলে টর্ক ইজ এ ভেক্টর অ্যান্ড দিস ইজ আর ক্রস এফ। খুব সিম্পল ওয়েতে বোঝো যে কেন আমি আর ক্রস এফ লিখলাম, তার কারণ টর্কের ডিরেকশন ম্যাচ করবে আর ক্রস এফ করলে। দেখো টর্ক তাহলে একটা অ্যাক্সিয়াল ভেক্টর, আর ক্রস এফ, তাহলে আর এর ডিরেকশন কোনটা, দিস ইজ দ্য ডিরেকশন অফ আর, এফ এর ডিরেকশন কোনটা, দিস ইজ দ্য ডিরেকশন অফ এফ, তাহলে আর ক্রস এফ, তাহলে মাঝের এই অ্যাঙ্গেলটা কত, পাই মাইনাস থিটা, তাহলে টর্ক কত হওয়া দরকার, আর এফ সাইন পাই মাইনাস থিটা, সাইন পাই মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা। বোঝা গেছে? টর্কের ডিরেকশন কি হবে, আর ক্রস এফ, তুমি আর থেকে এফের দিকে ডান হাতের আঙুলগুলো ঘোরাও, যেভাবে আমরা ক্রস প্রোডাক্টের ডিরেকশন বার করি, আর থেকে এফের দিকে ডান হাতের আঙুল ঘোরাও, বুড়ো আঙুল কোন দিকে আসছে, ওপরের দিকে, তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড টু দ্য প্লেন অফ দ্য পেপার, এটা হচ্ছে ডিরেকশন। আর সেন্স অফ রোটেশন মানে এই টর্কের আন্ডারে এই অবজেক্টটা কীভাবে ঘুরবে, দেখো টর্কের আন্ডারে অবজেক্টটা এইভাবে ঘুরছে, এটা কি, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার উল্টো দিকে, তাহলে ডিরেকশান বলবো পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, কারণ আমি আর ক্রস এফ করে পেলাম। আর সেন্স অফ রোটেশন সেটা হচ্ছে ঘড়ির কাঁটার উল্টো দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এইভাবে আমরা টর্ক বার করব। ঘোরানোর জন্য কি দরকার, টর্ক দরকার। আমি আরেকটা সিচুয়েশান বলি, তারপর আমি নেক্সট কেসে যাব। খুব সিম্পল ব্যাপার, খুব বেশি জটিলতা নেই এর মধ্যে। ধরো আমি বললাম যে এটা আর, এখানে আমি ফোর্স দিয়েছি এফ, তাহলে পার্টিকুলার এই কেসে আর ভেক্টর মানে এটাকে অরিজিন ধরে আর ভেক্টর হচ্ছে এই দিকে আর এফ ভেক্টর হচ্ছে এই দিকে, তাহলে আর আর এফের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, তাহলে টাউ কত হওয়া দরকার, টর্কের ম্যাগনিটিউড হচ্ছে আর এফ সাইন 90 ডিগ্রি মানে 1, সেই জন্য আমি আর ইন্টু এফ লিখতে পারি। আচ্ছা আমি যদি অন্যভাবে বলি, আগের কেসটা সেটা তো দেখালাম, ধরো এখানে একটা সিলিন্ডার রয়েছে, দিস সিলিন্ডারটার ওয়েট এমজি নিচের দিকে অ্যাক্ট করছে। আমি তোমাকে বললাম যে আমি এই পয়েন্টে এফ ফোর্স অ্যাপ্লাই করলাম, সিলিন্ডারটার লেন্থ দিয়ে দিয়েছে এল, এই ওয়েটটা সেন্টার অফ মাস থেকে নিচের দিকে অ্যাক্ট করছে। সেন্টার অফ মাস আমরা পূর্বের পরে আছে, তো এই ফোর্স সেন্টার অফ মাসের রেসপেক্টে কতটা টর্ক জেনারেট করছে, সিম্পল, দিস ইজ দি লাইন অফ অ্যাকশন অফ ফোর্স এফ। সেন্টার অফ মাস থেকে ডিস্টেন্সটা কত, L/2, তাহলে এই লাইন অফ অ্যাকশান আর আর বা L/2 তাদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি, তাহলে সিম্পল এখানে যে টর্ক জেনারেট হবে সেটা হচ্ছে এফ L/2 সাইন 90 ডিগ্রি, তার মানে এফ ইন্টু L/2। তাহলে এইভাবে আমরা টর্ক ক্যালকুলেট করব। এখানে যখন এটা বললামই, এখান থেকে আর একটা টাইপের নিউমেরিক্যাল আছে, সেটা বোঝাই। দেখো ধরো এইখানে একটা কিউব আছে, দিস, আমাকে বলা হলো যে এর প্রত্যেকটা সাইডের লেংথ হচ্ছে এ, দিস, এর ওয়েট হচ্ছে এমজি, স্মুথ সারফেসের ওপর রাখা আছে, কোথাও কোনো ফ্রিকশন নেই। তাহলে এটাকে আমি একটা ফোর্স দিলাম টপ পয়েন্টে এফ, তাহলে আমি যদি এই সেন্টারের অ্যাবাউটে
সেন্টারটার নাম দিয়ে দিলাম ও, টর্ক বার করতে চাই, তাহলে দুখানা ফোর্স আছে, দেখো এফ আর এমজি এই দুটো ফোর্স। তাহলে এফ এই সেন্টারের অ্যাবাউটে কত টর্ক ক্রিয়েট করবে, ফোর্স ইনটু এই সেন্টার থেকে ফোর্সের লাইন অফ অ্যাকশানের লম্ব দূরত্ব, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে এটা হচ্ছে ফোর্সের লাইন অফ অ্যাকশান, এই সেন্টার থেকে এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা হচ্ছে a/2, কারণ এটা একটা কিউব, তাহলে এটা হচ্ছে এফ ইন্টু a/2। এটাকে আমি τ1 লিখলাম। যদি তুমি বলো ডিরেকশান বলুন, এখানে ডিরেকশান কাজে লাগবে না, তো তুমি করতে পারো যে ও থেকে এই a/2 যেটা, এটাকে যদি আর ভেক্টর ধরো, তাহলে এটা হচ্ছে ওপর দিকে আর ভেক্টর, এফ হচ্ছে এই দিকে, তাহলে তুমি আর ক্রস এফ করবে, তাহলে ডান হাতের আঙুলগুলো আর থেকে এফের দিকে ঘুরবে, বুড়ো আঙুল ভেতরের দিকে, তাহলে পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড টু দ্য প্লেন অফ দ্য পেপার। এখানে আমার ডিরেকশানের চাইতেও যেটা বেশি চাই সেটা হচ্ছে সেন্স অফ রোটেশন। তাহলে এই যে টর্কটা τ1 এফ ইন্টু a/2, এটা এই কিউবটাকে কীরকম ঘোরাতে চাইছে, খুব সিম্পল, দেখো যে এই কিউবটা এইভাবে উল্টাবে, মানে এইভাবে ঘোরাতে চাইছে, তাহলে এর সেন্স অফ রোটেশন হবে ক্লকওয়াইজ। আর কি এমজি টর্ক কত, ফোর্স ও পয়েন্টের অ্যাবাউটে এমজি টর্ক, এই ফোর্সটা তো ও পয়েন্ট থেকেই অ্যাক্ট করছে, তাহলে ও পয়েন্ট থেকেই যদি ফোর্সটা অ্যাক্ট করে তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, 0। তাহলে পারপেন্ডিকুলার ডিস্টেন্স যদি 0 হয় তাহলে এমজির টর্ক কত, 0, কোনো টর্ক নেই। তুমি ভাবো যে এই চকটা আমি এখানে ধরে রেখেছি, হিঞ্জ করে রেখেছি, এবার আমি ধরো চকটা ঘোরাতে চাইছি, আমি এখানে ফোর্স দিলাম ঘুরছে, টর্ক আছে, এখানে দিলাম ঘুরছে, টর্ক আছে। আমি যে পয়েন্টে হিঞ্জ করে রেখেছি, মানে যেটা আমার পয়েন্ট অফ রোটেশন, সেখানেই যদি ফোর্স দিই ঘুরবে না, কারণ ফোর্স থাকলেও টর্ক 0। কীভাবে 0 হচ্ছে, তার কারণ হচ্ছে যে ফোর্সটা পয়েন্ট অফ রোটেশনেই অ্যাপ্লাই করেছি, তাহলে পয়েন্ট অফ রোটেশন থেকে ফোর্সের পারপেন্ডিকুলার ডিস্টেন্স যেটাকে আর লিখছি সেটা 0 হয়ে গেছে। তাহলে আরটা যদি 0 হয়ে যায় তাহলে এফ ইন্টু আর টর্কও 0 হয়ে যাচ্ছে, সেই জন্য ফোর্স থাকলেও টর্ক 0, চক ঘুরছে না। তুমি অন্যভাবে দেখো, এইভাবে ধরো ফোর্স দিচ্ছি তাও ঘুরছে না, কেন ঘুরছে না, কারণ এই ফোর্সটাও কি, এই ফোর্সেরও যেটা লাইন অফ অ্যাকশান, বোঝো, সেই লাইন অফ অ্যাকশানটাই পয়েন্ট অফ রোটেশনের থ্রু দিয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রেও কি পয়েন্ট অফ রোটেশন থেকে লাইন অফ অ্যাকশানের পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, 0, তাহলে টর্ক 0, তাহলে এখানেও চক ঘুরছে না। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এমজি টর্ক হচ্ছে 0। তো এইবার আমার প্রশ্নটা ভাবো, আমার প্রশ্নটা হলো তাহলে একটা ক্লকওয়াইজ টর্ক আছে আর কোনো অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক নেই যেটাই ক্লকওয়াইজ টর্কটাকে ব্যালেন্স করতে পারে, তাহলে আমি একটু ফোর্স দিলেই তো এই কিউবটা উল্টে পড়ে যাওয়ার কথা, তাই তো? ভেবে বলো যে আমি যদি অল্প ফোর্স দিই তাহলেও তো কিউবটা উল্টে পড়ে যাওয়ার কথা। তুমি বলবে না উল্টায় না, তো সেরকম হয় না, আমরা দেখেছি যে অল্প ঠেলা মারলে উল্টায় না, কোনো জিনিসকে অল্প ফোর্স দিলে সেটা উল্টে পড়ে যায় না। কেন পড়ে যায় না? তুমি বলো আচ্ছা ফ্রিকশান আটকাচ্ছে, তুমি ভেবে দেখো ফ্রিকশান আটকাচ্ছে না, কেন আটকাচ্ছে না? আমি সিম্পল করার জন্য এখানে ফ্রিকশানটা ধরে নিই, যদি ফ্রিকশান ধরি তাহলে এই ফোর্সটা এই দিকে, তাহলে ফ্রিকশান কোন দিকে কাজ করছে, এই দিকে এফ, মাটি ঘেঁষে এরকমভাবে ফ্রিকশান কাজ করছে। তাহলে ফ্রিকশানের যদি আমি টর্ক বার করি তাহলে সেই টর্ক অ্যাবাউট দি পয়েন্ট ও τ3 কত হবে, ফোর্স ইনটু এই যে ফ্রিকশানের লাইন অফ অ্যাকশান, সেখান থেকে এই পয়েন্টটার পারপেন্ডিকুলার দিচ্ছে, তো সেই টর্কটা কীরকম সেন্স অফ রোটেশন তুমি সবসময় দেখবে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা কীভাবে ঘুরছে। এখানে আমি বোঝাই, দেখো ধরো এই চকটা হচ্ছে a/2 আর ফ্রিকশান কোন দিকে, এই দিকে, তাহলে এই ফ্রিকশানের জন্য এটা কীরকম ঘুরছে, ক্লকওয়াইজ, তাহলে ফ্রিকশানও টর্ক দিচ্ছে ক্লকওয়াইজ, যদি ফ্রিকশান থাকে সেটা কিন্তু ক্লকওয়াইজ টর্ক দিচ্ছে। এই ফ্রিকশান ব্যাপারটা বোঝো, যে যদি ফ্রিকশান থাকে, ধরো এই পয়েন্টটা হচ্ছে এটা a/2 ডিস্টেন্স আর এখানে এফ ফোর্স পড়ছে, তাহলে এফ ইন্টু a/2 এটা কীরকম ঘুরবে, এরকম ঘুরবে, ক্লকওয়াইজ ঘুরবে এই ফোর্সের জন্য, তাহলে এও ক্লকওয়াইজ। আমি এখানে ফ্রিকশান ধরিনি, যদি ফ্রিকশান ধরতাম তাহলে কেসটা আরও জটিল হয়ে যাচ্ছে, যে আমি দেখছি ভেবেছিলাম ফ্রিকশান বাঁচাবে, কিন্তু ফ্রিকশানও দেখছি ক্লকওয়াইজ টর্ক দিচ্ছে, তাহলে ফ্রিকশানও ক্লকওয়াইজ দিচ্ছে, এও ক্লকওয়াইজ দিচ্ছে, তাহলে একে উল্টে পড়ার থেকে আটকাচ্ছে কে, এই যে কিউবটা,
এর ওপর নেট একটা ক্লকওয়াইজ টর্ক রয়েছে, যাকে ব্যালেন্স করার কেউ নেই, তাহলে একে উল্টে পড়ার থেকে আটকাচ্ছে কে? খুব ভ্যালিড কোশ্চেন, উত্তর খুঁজতে হবে যে কে ওকে উল্টে পড়ার থেকে আটকাচ্ছে। দেখো আমি বলবো যে একে উল্টে পড়ে যাওয়ার থেকে আটকাচ্ছে নর্মাল রিয়াকশান। নর্মাল রিয়াকশান একটা টর্ক দেবে যেটা চাইবে এই টর্কটাকে ব্যালেন্স করতে। কেন? কারণ একটা বডি সবসময় স্টেবল ইকুইলিব্রিয়ামে থাকতে চায়, ও চাইবে না আমি উল্টাবো না, তাহলে ওই উল্টে যাওয়াটাকে অপোজ করার জন্য ও নর্মাল রিয়াকশান দিয়ে একটা টর্ক দেবে। তুমি বলবে এটা কিভাবে পসিবল? আমরা ছোট থেকে পড়ে আসছি যে এই যে পয়েন্ট, এখান থেকে এমজি ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে আর নর্মাল রিয়াকশান আপওয়ার্ড অ্যাক্ট করছে। তাহলে আপনি বলছেন যে ও পয়েন্টের রেসপেক্টে এমজির টর্ক জিরো, কারণ এমজি ও পয়েন্টের থ্রু দিয়ে পাস করছে। তাহলে নর্মাল রিয়াকশানও তো ও পয়েন্টের থ্রু দিয়ে পাস করছে, তাহলে নর্মাল রিয়াকশানের টর্কও ও পয়েন্টের রেসপেক্টে জিরো হবে। কিন্তু আমরা ছবিটা আঁকি এরকম, এটা সবসময় এরকম নয়। এটা কি অ্যাকশান, এটা রিয়াকশান। আইজ্যাক নিউটন কি বলেছেন? যে এভরি অ্যাকশান হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এন ইজিক্যাল টু এমজি এখানে হচ্ছে বটে, কিন্তু কোথাও থার্ড লয়ে বলা নেই যে এন আর এমজি সেম লাইন বরাবর অ্যাক্ট করবে, নাই করতে পারে এবং এক্ষেত্রে করবে না। এই যে অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক তৈরি হয়েছে এফ ইন্টু এ বাই টু, সেটাকে ব্যালেন্স করার জন্য নর্মাল রিয়াকশান একটা অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক জেনারেট করবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক জেনারেট করার জন্য নর্মাল রিয়াকশানকে কোন দিকে শিফট করতে হবে? এই দিকে না এই দিকে? তুমি ভেবে দেখো যে নর্মাল রিয়াকশান যদি এই দিকে শিফট করে, তাহলে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে এইটা এন ইন্টু এক্স। এটা ধরো এক্স, এটা হচ্ছে নর্মাল রিয়াকশান। নর্মাল রিয়াকশানও একটা ক্লকওয়াইজ টর্ক ক্রিয়েট করে ফেলছে, যেটাকে এনহ্যান্স করবে, অপোজ করবে না। তাহলে এটাকে আটকানোর জন্য নর্মাল রিয়াকশানটা কি করবে? এই দিকে শিফট করে যাবে এন। দিস ইজ শিফটিং অফ নর্মাল রিয়াকশান। নর্মাল রিয়াকশান আর এমজি একই লাইন বরাবর নাও থাকতে পারে। নর্মাল রিয়াকশান আর এমজি ইকুয়াল হবে, এখানে হচ্ছে, কিন্তু তার মানে এটাই নয় যে ওরা এক লাইন বরাবর থাকবে। এইখানে এই ক্লকওয়াইজ টর্কটাকে ব্যালেন্স করে ইকুইলিব্রিয়ামটা মেনটেন করার জন্য নর্মাল রিয়াকশানটা এক্স শিফট করে গেল। এবার এন ইন্টু এক্স, এটা হচ্ছে টর্ক জেনারেটেড বাই দি নর্মাল রিয়াকশান অ্যাবাউট দি পয়েন্টও। কারণ দেখো এই নর্মাল রিয়াকশানের যে লাইন অফ অ্যাকশান, সেটা ও পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্স দূরে রয়েছে। তাহলে এন ইন্টু এক্স এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক, যেটা নর্মাল রিয়াকশান জেনারেট করলো। টর্কের বেসিক ফর্মুলা কি? যে লাইন অফ অ্যাকশান থেকে যে পয়েন্টের অ্যাবাউটে টর্ক বার করছি তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে আমি এই লাইন অফ অ্যাকশান ও পয়েন্টের অ্যাবাউটে টর্ক বার করছি, তাহলে এই লাইন থেকে ও পয়েন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে এক্স। তাহলে এন ইন্টু এক্স কীরকম হলো? যে এক্স এটা হচ্ছে এন, এটাকে কীরকম ঘোরাচ্ছে? অ্যান্টি ক্লকওয়াইজ দিস। তাহলে কতটা শিফট করবে? না যতটা এক্সের ভ্যালু হলে এই ক্লকওয়াইজ টর্কটাকে ব্যালেন্স করতে পারবে। তাহলে এফ ইন্টু এ বাই টু ইজিক্যাল টু এন ইন্টু এক্স। আবার এন ইজিক্যাল টু কিন্তু এমজি, ইকুয়াল অ্যান্ড অপোজিট। তাহলে এক্স ইজিক্যাল টু আমি বার করতে পারি এফ ইন্টু এ বাই টু এমজি। এবার তুমি যদি আরেকটু ফোর্স বাড়াও, তাহলে নর্মাল রিয়াকশানকে আরেকটু বেশি অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক ক্রিয়েট করতে হবে, তাহলে ও আরেকটু সরে যাবে। তুমি ফোর্স আরও বাড়ালে নর্মাল রিয়াকশান আরেকটু সরে যাবে। তাহলে সরতে সরতে ম্যাক্সিমাম নর্মাল রিয়াকশান কতটা সরতে পারে? না নর্মাল রিয়াকশান সরে সরে ম্যাক্সিমাম এই এজে চলে আসতে পারে, এর বাইরে তো চলে যেতে পারে না। আমি যখন দাঁড়িয়ে থাকবো তখন নর্মাল রিয়াকশান গ্রাউন্ড যেটা দিচ্ছে সেটা তো আমার বডির থ্রু দিয়ে পাস করবে। এরকম তো নয় যে আমি এই ঘরে দাঁড়িয়ে আছি, আমার নর্মাল রিয়াকশানটা ওই ঘরে দাঁড়িয়ে আছে, এরকম নয়, আমার বডির থ্রু দিয়ে অ্যাক্ট করবে। তাহলে ম্যাক্সিমাম নর্মাল রিয়াকশান শিফট করে করে এক্সের ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে এ বাই টু। এর পরেও আমি যদি ফোর্স বাড়িয়ে দিই, তাহলে আর নর্মাল রিয়াকশান কি করবে? এই টর্কটাকে ব্যালেন্স করতে পারবে না, এবং তখন কি হবে? বডিটা টিল্ট করতে বা উল্টাতে শুরু হবে। বোঝা গেছে? তাহলে নর্মাল রিয়াকশান ম্যাক্সিমাম শিফট করতে পারে এ বাই টু,
তাহলে এক্সের ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে a/2, আর নর্মাল রিয়াকশান তখন যে টর্কটা প্রোভাইড করছে সেটা হবে n ইন্টু a/2, দ্যাট ইজ ইকুয়াল টু f ইন্টু a/2। তাহলে f ইজ ইকাল টু n বা f ইজ ইকাল টু mg, এটা ম্যাক্সিমাম ফোর্স আমি দিতে পারি। আমি যদি এর বেশি ফোর্স দিই তাহলে এই বডি কী হবে, টিল্ট করতে শুরু করে যাবে। তাহলে এইভাবে আমি শিফটিং অফ নর্মাল রিয়াকশান বার করতে পারি। তো শিফটিং অফ নর্মাল রিয়াকশান এলো কেন, তার কারণ হচ্ছে যে বডিটা চাইবে ইকুইলিব্রিয়াম মেনটেন করতে। একই রকমভাবে আমি যদি এই দিকে টানি তাহলে ক্লকওয়াইজ টর্কের বদলে অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক জেনারেট হবে এরকম, তখন নর্মাল রিয়াকশান চাইবে ক্লকওয়াইজ টর্ক দিয়ে এটাকে ব্যালেন্স করতে, তখন এই দিকে সরে আসবে। তাহলে ফোর্সের একটা ভ্যালু দিয়ে দিয়ে তোমাকে এই ধরনের কোশ্চেন দেওয়া হতেই পারে যে নর্মাল রিয়াকশান কতটা শিফট করবে, তুমি সেগুলো করবে। দেখো, যেখান থেকে আমি শুরু করেছিলাম যে আজকে আমি পড়াবো স্কিডিং আর ওভারটার্নিং, আমি শুধু স্কিডিংটা আজকে বলি, ওভারটার্নিং আমি নেক্সট ভিডিওতে ঢুকবো। তার আগে টর্কের আইডিয়াটা তোমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে নিউমেরিক্যাল করে কিছু, তারপর ওভারটার্নিংটা বুঝতে সুবিধা হবে। স্কিডিং কি, আমরা দেখেছি কি যে আমি যখন গাড়ি নিয়ে বা সাইকেল নিয়ে যখন টার্ন নিই তখন আমরা সেফলি টার্ন নিই, কিন্তু অনেক সময় কি হয় যে আমরা যখন সার্কুলার পাথে টার্ন নিচ্ছি তখন স্কিড করে যায়। তাহলে কখন সেফলি টার্ন নিতে পারি এবং কখন স্কিড করি ব্যাপারটা বোঝো। ধরো এইরকম একটা সার্কুলার ট্র্যাক রয়েছে, এই ট্র্যাকে একটা গাড়ি এইভাবে মুভ করছে, এই যে গাড়িটা রয়েছে। তাহলে গাড়িটা যখন সার্কুলার ট্র্যাক বরাবর মুভ করছে, সাপোজ দিস ইজ দ্য সেন্টার অফ দি সার্কেল, তাহলে প্রত্যেকটা পয়েন্টে, এটা তো হরাইজন্টাল পাথ, ধরো একটা হরাইজন্টাল পাথে একটা গাড়ি টার্ন নিচ্ছে, তাহলে এই টার্ন নেওয়ার জন্য এই সার্কুলার পাথে গাড়িটা যে ঘুরছে সাপোজ ভি স্পিডে, তাহলে এর ওপর একটা কি ফোর্স দরকার না, একটা সেন্ট্রিপিটাল ফোর্স দরকার। তাহলে এখানে কে সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই করবে, ধরো এটা একটা হরাইজন্টাল ট্র্যাক, এইভাবে গাড়িটা ঘুরছে, তাহলে গাড়িটার ওয়েট সবসময় নিচের দিকে রয়েছে, এমজি এমজি এমজি, এটা একটা হরাইজন্টাল ট্র্যাক। তাহলে এই যে হরাইজন্টাল ট্র্যাকের যে সেন্টার, তাহলে এ যদি ভি স্পিডে ঘোরে তাহলে আমি জানি সার্কুলার পাথে মুভ করার জন্য সবসময় অ্যালং দ্য রেডিয়াস টুয়ার্ডস দ্য সেন্টার এই একটা সেন্ট্রিপিটাল ফোর্সের দরকার হয়। কে সাপ্লাই করবে, এখানের ওয়েট তো সাপ্লাই করতে পারবে না, তার কারণ ওয়েট আর এই সেন্ট্রিপিটাল ফোর্স এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, গাড়িটা হরাইজন্টাল রাস্তায় ঘুরছে। তাহলে এমজির এই দিকে কম্পোনেন্ট কত না, এমজি কস 90 ডিগ্রি, মানে হচ্ছে 0, মানে ওয়েট কোনো সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই করতে পারবে না। একই গল্প নর্মাল রিয়াকশানের ক্ষেত্রেও, নর্মাল রিয়াকশানও 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে বসে আছে প্লেন অফ রোটেশনের সঙ্গে, যে প্লেনে হরাইজন্টাল প্লেনে আমি ঘুরছি, তাহলে হরাইজন্টাল প্লেনের সঙ্গে নর্মাল রিয়াকশানটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে বসে আছে, সেও এইদিকে কোনো কম্পোনেন্ট দিতে পারছে না। তাহলে এই যে ঘোরার জন্য যে সেন্ট্রিপিটাল ফোর্স দরকার সেটা সাপ্লাই করবে কে, উত্তর হচ্ছে এই সেন্ট্রিপিটাল ফোর্সটা সাপ্লাই করবে ফ্রিকশন। ফ্রিকশন supplies required centripetal force, CPF লিখছি, সেন্ট্রিপিটাল ফোর্স অভিকেন্দ্র বল। ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু কত, যদি এম মাসের একটা গাড়ি হরাইজন্টাল ট্র্যাকে মুভ করে তাহলে ওর নর্মাল রিয়াকশান এই দিকে, ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে মিউ এন, ফ্রিকশন চ্যাপ্টার আমরা পড়েছি, এবং এন ইজ ইকাল টু এমজি, তাহলে ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে মিউ এমজি। তাহলে এই ফ্রিকশন তার দায়িত্ব হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই করার। তুমি বলবে ভালো কথা, তাহলে ফ্রিকশন প্রত্যেকটা পয়েন্টে ওই ডিরেকশানে অ্যাক্ট করবে এবং ফ্রিকশন এই সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই করবে অ্যালং দ্য রেডিয়াস। তাহলে ফ্রিকশন যদি কাজটা করে তাহলে আমি স্কিড করে যাচ্ছি কেন, তুমি ভাবো এই যে গাড়িটা যখন ভি স্পিডে টার্ন নিচ্ছে তাহলে এই দিকে রয়েছে ফ্রিকশন, আর ভি স্পিডে টার্ন নেওয়ার জন্য এই দিকে কত রয়েছে, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স এম ভি স্কোয়ার বাই আর। আমরা পড়েছি যে যখনই আমি একটা সার্কুলার পাথে ঘুরবো আমি নিজে একটা সিউডো ফোর্স ফিল করব যেটা আমাকে সার্কেলের বাইরের দিকে টানবে, এবং সেই সিউডো ফোর্সটা কত না এম ভি স্কোয়ার বাই আর, এবং একটা সেন্ট্রিপিটাল ফোর্স দরকার হবে সেটাও এম ভি স্কোয়ার বাই আর, সেটাকে সাপ্লাই করবে ফ্রিকশন। তাহলে ভালো কথা, এ ফিজিক্যাল টু এম ভি স্কোয়ার বাই আর আমি সেফলি টার্ন করে গেলাম। কিন্তু ধরো তুমি এই টার্ন নেওয়ার সময় গাড়ির স্পিড খুব বাড়িয়ে ফেলেছো, তাহলে তুমি যদি গাড়ির স্পিড খুব বাড়িয়ে ফেলো মানে ভি যদি বেড়ে যায়, তাহলে ভি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এম ভি স্কোয়ার বাই আর এটাও বাড়ছে,
এবার এই বাড়তি এমভি স্কোয়ার বাই আর যখন বাড়ছে তার সঙ্গে আমার বাড়তি সেন্ট্রিপিটাল ফোর্সও দরকার হচ্ছে এবং সেই ফোর্সটা ফ্রিকশন সাপ্লাই করতে থাকছে। ধরো ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু আমি ধরলাম 100 নিউটন, তুমি গাড়িটা ভি স্পিডে টার্ন নিচ্ছ, তোমার এমভি স্কোয়ার বাই আর এই ভ্যালুটা হচ্ছে 60 নিউটন। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স কত দরকার? 60 নিউটন। ফ্রিকশন ম্যাক্সিমাম কত দিতে পারে? 100 নিউটন। ফ্রিকশনকে এইটাকে ব্যালেন্স করার জন্য কত দিতে হবে? 60 নিউটন। তাহলে ফ্রিকশন সাপ্লাই করে দেবে এবং তুমি সেফলি টার্ন করে যাবে। তুমি ভি এর ভ্যালু বাড়িয়ে ধরো 80 এমন করে দিয়েছো যে এমভি স্কোয়ার বাই আর এটা হয়ে গেছে 90 নিউটন। তাহলে এখন ফ্রিকশনকে কত সাপ্লাই করতে হবে? 90 নিউটন সেফ টার্ন করার জন্য, কারণ এমভি স্কোয়ার বাই আর 90 নিউটন, তুমি ভি বাড়িয়েছো, বেশি সেন্ট্রিপিটাল ফোর্স দরকার হচ্ছে, তাহলে ফ্রিকশন পারবে 90 নিউটন সাপ্লাই করতে, কারণ ওর ম্যাক্সিমাম ভ্যালু 100, ও পারবে। তাহলে ও 90 নিউটন সাপ্লাই করলে তুমি সেফলি টার্ন করে গেলে। তুমি ভি বাড়িয়ে এটাকে 100 করে দিয়েছো, তাহলে এটাকে যখন 100 নিউটন করে দিয়েছো, ঠিক আছে, তখন এটাকে যখন 100 নিউটন করে দিয়েছো তখন এই সেন্ট্রিপিটাল ফোর্স দরকার 100 নিউটন, সেন্ট্রিফিউগাল ফোর্সও দরকার 100 নিউটন। তাহলে এই সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফিউগাল ফোর্স, তাহলে 100 নিউটন ফ্রিকশন সাপ্লাই করে দিল, তুমি টার্ন করে গেলে সেফলি। কিন্তু তুমি যদি ভি আর একটু বাড়িয়ে দাও, তুমি এমন ভি করেছো যাতে এমভি স্কোয়ার বাই আর এর ভ্যালু হচ্ছে সাপোজ 105 নিউটন। এবার দেখো কি হচ্ছে, তাহলে তুমি যা ভি সেট করেছো সেই অনুযায়ী এমভি স্কোয়ার বাই আর তৈরি হয়ে গেছে। তাহলে এই বাইরের দিকে এমভি স্কোয়ার বাই আর কত হয়েছে? 105 নিউটন। তাহলে এবার ভেতর দিকে ফ্রিকশন সাপ্লাই করছে সেন্ট্রিপিটাল ফোর্স, ফ্রিকশন কি 105 নিউটন সাপ্লাই করতে পারবে? উত্তর হচ্ছে না, কারণ ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুই 100 নিউটন। আমি মিউ এন করে সাপোজ বার করে নিয়েছি 100 নিউটন। তাহলে ফ্রিকশন ম্যাক্সিমাম সাপ্লাই করতে পারবে 100 নিউটন। তাহলে ভেতর দিকে কত ফোর্স আসছে? 100 নিউটন। তুমি খুব হাই ভি করে দিয়েছো, বাইরের দিকে কত ফোর্স আছে? 105 নিউটন। তাহলে আর ইকুইলিব্রিয়াম সেট হলো কি? নেট ফোর্স 0 হলো? উত্তর হচ্ছে হলো না। বাইরের দিকে ফোর্সটা বেড়ে গেল, তুমি বাইরের দিকে স্কিড করে বেরিয়ে যাবে, এবং দিস ইজ স্কিডিং। আমরা যখন বাইরের দিকে বেরিয়ে যাই, আমি কি দেখি? যদি স্কিড করি আমি দেখবো আমি অ্যালং দ্য রেডিয়াস ছিটকে বেরিয়ে গেলাম। সেটা কি? তার জন্য রেসপন্সিবল এটা। তাহলে কন্ডিশন ফর নো স্কিডিং কি? যে তুমি এমন ভি রাখো যাতে সেটা ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুকে টপকে না যায়। ফ্রিকশন যদি সাপ্লাই করতে না পারে তাহলে তুমি বাইরের দিকে স্কিড করে যাবে। তাহলে ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু মিউ এমজি, এটা ম্যাক্সিমাম এমভি স্কোয়ার বাই আর এর ইকুয়াল করো। ভি বাড়িয়ে যদি মিউ এমজির থেকে তুমি বেশি করে ফেলো তখনই এই বিপদ ঘটবে। তাহলে ভি এর ম্যাক্সিমাম ভ্যালু কী হতে পারে? ভি ইজ ইকাল টু রুট আন্ডার মিউ জি আর। দিস ইজ দি ম্যাক্সিমাম ভ্যালু অফ দি ভেলোসিটি ফর হুইচ উই ক্যান টার্ন সেফলি থ্রু এ সার্কুলার রোড উইদাউট এনি স্কিডিং। স্কিড না করে, পিছলে না গিয়ে গাড়ি সার্কুলার পথে ঘোরানোর জন্য সর্বোচ্চ গতিবেগ হচ্ছে ভি ইজ ইকাল টু মিউজিআর, রুট আন্ডার মিউজিআর। এটা মনে রাখো, ডাইরেক্ট নিউমেরিক্যাল বা এমভি স্কোয়ার বাই ইজ ইকাল টু মিউ এমজি হলেই হবে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে সব সময় কি আমরা সার্কুলার পাথে ঘোরার সময় তাহলে গাড়ি থেকে নামি আগে রেডিয়াস মেজার করি, ফ্রিকশন মেজার করি, তারপর ক্যালকুলেটর দিয়ে হিসাব করে নিই কী ভেলোসিটিতে আমি টার্ন করতে পারবো, তারপর সেই ভেলোসিটিতে টার্ন করি? উত্তর হচ্ছে একেবারেই করি না। আমি যখন এখান থেকে স্কুলে যাব, আমার রাস্তায় 10টা টার্ন আসবে, কোনো টার্নেই আমি এই ধরনের কোনো কাজ করব না, কিন্তু আমি তো সেফলি টার্ন করে যাচ্ছি। তাহলে সবসময় কি মেনটেন করছি এমভি স্কোয়ার বাই ইকুয়াল টু মিউ এমজি? আমি দেখি অনেকে আমার পাশ দিয়ে হুস করে গাড়ি চালিয়ে বেরিয়ে গেল এবং বাঁই করে টার্ন নিয়ে চলে গেল, কই তারা তো স্কিড করলো না। তাহলে তাদের স্কিড করাটা প্রিভেন্ট করছে কে? এখানে আমরা যে ফিজিক্সটা দেখলাম সেখানে দেখছি খুব হাই স্পিডে যদি আমি টার্ন নিতে যাই তাহলে বিপদ ঘটবে, কারণ ভি বাড়ালে আমি এমভি স্কোয়ার বাই আর বাড়িয়ে ফেলবো। তাহলে বাইরের দিকে এমভি স্কোয়ার বাই বেরিয়ে গেল, ভেতর দিকে অতটা এমভি স্কোয়ার বাই আর বা সেন্ট্রিপিটাল ফোর্স ফ্রিকশন সাপ্লাই করতে পারলো না। যখন পারলো না আমি বাইরের দিকে ছিটকে চলে গেলাম। কিন্তু সবসময় তো রাস্তাঘাটে সেটা হচ্ছে না, অনেকেই হাই স্পিডে গাড়ি চালায়। সেটা কিভাবে প্রিভেন্ট হয়? দেখো, যখন আমরা টার্ন নিতে চাই তাহলে অনেক সময় কি করি যে গাড়িটা সোজা এইভাবে টার্ন না নিয়ে ভার্টিক্যালের সঙ্গে একটা অ্যাঙ্গেলে টিল্ট হয়ে যায়, থিটা অ্যাঙ্গেলে। তাতে কি সুবিধা হয় যে এই যে মাটি এই থিটা অ্যাঙ্গেলে গাড়িটা টার্ন নিচ্ছে, তাহলে এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে ফ্লোরটা গাড়ির ওপর,
এই ফোর্সের দুটো কম্পোনেন্ট, একটা এফ কস থিটা আর একটা হচ্ছে এফ সাইন থিটা। ওয়েট এমজি, তাহলে এই এফ কস থিটা এমজিকে ব্যালেন্স করে দিচ্ছে, আর এই এফ সাইন থিটা এটা সাপ্লাই করছে নেসেসারি সেন্ট্রিপিটাল ফোর্স। আমি আগে শুধু ফ্রিকশনের ওপর ডিপেন্ড করেছিলাম, এবং যদি আমি একদম ভার্টিক্যালি টার্ন নিতাম তাহলে এই এফ, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই দিকে এফ কস 90 ডিগ্রি, মানে এফের কোনো কম্পোনেন্ট ছিল না, আমাকে ফ্রিকশনের ওপরেই নির্ভর করতে হতো সেন্ট্রিপিটাল ফোর্স জেনারেট করার জন্য। কিন্তু এখন এই দিকে দেখো একটা কম্পোনেন্ট চলে এসছে এফ সাইন থিটা, যেটা আমাকে সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই করে দেবে। কারণ এই দিকে আমার একটা ফোর্স দরকার, সে ফ্রিকশন হোক বা যাই হোক, যে কোনো ফোর্স পেলেই সেটা সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই করে দেবে। তাহলে ফর সেফ সাইড আমি ধরলাম এফ সাইন থিটাটাই সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই করছে, তাহলে এফ সাইন থিটা কি সাপ্লাই করবে? এম ভি স্কোয়ার বাই আর। আর এফ কস থিটা কাকে ব্যালেন্স করবে? আমার ওয়েটকে, এম জি। তাহলে দুটো ডিভাইড করো, তাহলে ট্যান থিটা ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই আর জি। তাহলে এই থিটার ভ্যালুটা বা থিটা ইজ ইকাল টু ট্যান ইনভার্স আর জি ভি স্কোয়ার বাই আর জি, এই অ্যাঙ্গেলটা আমি ক্যালকুলেট করে নিতে পারি যে একটা গাড়ি কতটা টার্ন করে, কিন্তু এটা অটোমেটিক্যালি হয়ে যায়। এখন তুমি একটা ব্যাপার খেয়াল করো যে এই যে এফ সাইন থিটা থাকছে বলে আমি কিন্তু হাই স্পিডে টার্ন নিয়ে উল্টে পড়ছি না, কারণ এই এফ সাইন থিটাটা আমার সেন্ট্রিপিটাল ফোর্সটা সাপ্লাই করে দিল। এবার তুমি দেখবে যে মোটো জিপি যখন হয়, মোটর রেসিং যেগুলো হয়, হ্যাঁ, তো সেগুলোতে দেখবে যখন বাইকাররা টার্ন নেয় তখন একদম হাই স্পিডে টার্ন নেয়, তো ওরা প্রায় মাটির সঙ্গে শুয়ে পড়ে, এত টিল্ট হয়ে যায়, ট্র্যাকটার সঙ্গে প্রায় শুয়ে পড়ে। ওদের ওই হাঁটুতে তোমার ওই ইয়ে করা থাকে, ওই প্যাডিং দেওয়া থাকে, যাতে মাটির সঙ্গে ওটা ঘষা না খায় আর কি, বা ঘষা খেলেও ছড়ে না যায়। তার কারণ কি? ওরা প্রায় টার্ন নিয়ে নিচ্ছে। তার কারণ কি? যে যত তুমি ভি বাড়াবে তত তোমার এফ সাইন থিটা বেশি দরকার হবে, কারণ এই এফ সাইন থিটা কি সাপ্লাই করবে? এম ভি স্কোয়ার বাই আর সাপ্লাই করবে। তুমি যত হাই স্পিডে টার্ন নিতে চাইবে তত বেশি এফ সাইন থিটা জেনারেট করতে হবে। তাহলে এফ সাইন থিটার ভ্যালু তোমাকে বাড়াতে গেলে সাইন থিটার ভ্যালু বাড়াতে হবে, সাইন থিটার ভ্যালু বাড়াতে গেলে তোমাকে থিটার ভ্যালু বাড়াতে হবে। তাহলে তুমি যত স্পিড বাড়াবে তত থিটার ভ্যালু বেশি দরকার হবে, যাতে এফ সাইন থিটা বাড়ে এবং তোমার প্রয়োজনীয় এম ভি স্কোয়ার বাই একটা সাপ্লাই হয়। তাহলে যত হাই স্পিডে টার্ন নেব তত মাটির সঙ্গে বেশি টিল্ট করে যাব, ঠিক আছে? কিন্তু এরও একটা লিমিট আছে। তুমি ভেবো না মাটিতে শুয়ে শুয়ে আমি টার্ন করে যেতে পারবো। একটা লিমিটের পর এফ সাইন থিটা, এখানে ফ্রিকশনটা আমি ধরে নিই ফর সেফ সাইড, ফ্রিকশনটা ব্যাঙ্কিং হিসাবে রয়েছে। একটা লিমিটের পর এমন হতে পারে যে ফ্রিকশন এফ সাইন থিটা দুজনে মিলেও এই এম ভি স্কোয়ার বাই সাপ্লাই করতে পারলো না, এবং হয়ও, এবং তখন কী হবে? গাড়ি স্কিড করে যাবে, যে জন্য গাড়ি স্কিড করে। তাহলে দিস ইজ স্কিডিং। তাহলে স্কিডিংয়ের যদি আমাকে নিউমেরিক্যাল দেয়, আমি দুটো জিনিস মনে রাখবো বা দুটো ফর্মুলা মনে রাখবো। একটা হচ্ছে মিউ জি আর রুট আন্ডার ম্যাক্সিমাম স্পিড ফর সেফ স্কিডিং, আর একটা হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। কোনো সাইক্লিস্ট বা কোনো বাইক রাইডার যখন সার্কুলার পাথে টার্ন করে তখন এই অ্যাঙ্গেলটা তৈরি করে, এবং এই অ্যাঙ্গেলটা তৈরি করে বলেই সবসময় আমরা স্কিড করে যাই না, সেফলি টার্ন করতে পারি। এইটুকু পার্ট পড়া থাক। ওভার টার্নিং আর ব্যাঙ্কিং এটা নেক্সট পার্টে পড়াবো।